আমি না ভুলতেই পারছি না, আমার চোখে ভাসছে। আমি গত পরশু রাতে ওর সাথে টকশো করেছি। একটা মানুষ জলজন্ত, যাদের বেঁচে থাকার কথা, এই দেশ চালাবে যারা, তাদের যদি এই অবস্থা হয়, এর চেয়ে তো দুঃখজনক কিছু নাই। যে মানুষটা এতগুলো কথা বললো, দেশকে নিয়ে এতগুলো কাজ করলো। আপনারা জানেন যে কে যেন লিখেছিল যে বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলে। আজকে আমার এই জায়গাটায় এসে আমার এরকমই মনে হচ্ছে যে এরা তো সরাসরি সামনের কাতারে তখনই চলে যেতে পারতো, শহীদ হতে পারতো। আজকে দেখেন কত শহীদের বিনিময়ে একটা স্বাধীনতা আমরা ভোগও করতে পারলাম না, পাওয়ার আগেই ব্যাহত হয়ে যাওয়ার মতো অবস্থা। আপনি যে কথাটা বললেন দেশের বাইরে, দিল্লি থেকে বা আমার সহালোচক যেটা বললো, এটাকে অস্বীকার করা যায় না। এটাও যেমন স্বীকার্য, আবার এটাও ঠিক। এটার সাথে আমি যোগ করি, 2013 সালে 12 বা 13 সালে শ্রীলঙ্কা ভিত্তিক একটা পত্রিকা লিখেছিল তখন যে ওই জায়গার ওদের এজেন্সি থেকে কারে কারে বাংলাদেশে মারার টার্গেট করা হয়েছিল, সেখান থেকে কিন্তু ইলিয়াস আলী গুম হয়েছিল। সেটা কিন্তু ভ্যানিশ হয় নাই, সেটা কিন্তু উজ্জীবিতই আছে। ওটা থেকে এরকম শোনা যায় যে 80-81 জন মানুষ যারা বর্ডার ক্রস করে ঢুকেছে, হতে পারে আবার নাও হতে পারে। যেমন ধরেন জনাব আমাদের নেতা তারেক রহমান সাহেবকে লন্ডনে যে অবস্থাটা হয়েছিল কিছুদিন আগে, যে সুব্রত শীর্ষ সন্ত্রাসী, তাকে অ্যারেস্ট না করলে কিন্তু বোঝা যেত না। তো এই যে এরকম, তো দেখেন আপনার গুলিটা যেভাবে করেছে, সে প্রশিক্ষিত, খুব সিরিয়াস প্রশিক্ষিত। নর্মাল চলন্ত অবস্থায় একদম কানের নিচে গুলি করা এবং গুলিটা উপরের দিকে করা, যেখানে অব্যর্থ গুলি, এটা কিন্তু নর্মাল হাতের কাজ না। তো সেইখানে আমি ওই কথাটা আমি দুইজনের আপনার বা তার কথা আমি যোগ দিতে পারি। কিন্তু আবার এটাও সত্যি, আমাদের যারা রাজনীতি করে অনেকেই আছে অনেক বেশি, এত বেশি অপবুদ্ধির মালিক তারা নিজেদের সুবিধার জন্য, নিজেদের সুবিধা হবে ওই হিসেবে যে এই ছেলেটার কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী হবে কে, প্রথমে ধরবে কাকে, আওয়ামী লীগকে, দ্বিতীয় ধরবে কারে, বিএনপিকে, কারণ ওইখানে ওটা মির্জা আব্বাসের এলাকা। আমি আপনাকে বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে, যে মির্জা আব্বাস হাদি এখনো এতটুকু বড় হয় নাই যে মির্জা আব্বাসের সাথে লড়াইয়ে 2-4-5 হাজার ভোটের বেশি পেতে পারে, যেখানে মির্জা আব্বাসের একটা মিছিলে এর চেয়ে বেশি লোক হয়। সো মির্জা আব্বাস সাহেব হাদিকে কম্পিটিটর মনে করবে এমন মনে হয় না। এবং এই পর্যন্ত যদি আমরা দেখি, মির্জা আব্বাস সাহেবও তার নির্বাচনী এলাকায় হাদিকে নিয়ে একটা শব্দ করে নাই, হাদিও তার নির্বাচনী প্রচারণায় একটা শব্দ উচ্চারণ করে নাই। তো এইখানে কিন্তু অবান্তর এই জায়গাটায় আমি ধরতে চাই। আমার এইখানেও মনে হয় যে বা যাদের সুবিধা আছে, যাদের নির্বাচন না করলেও চলে, তারাও এর মধ্যে থাকতে পারে। আবার ধরেন যে যারা পতিত, তারা মনে করে যে নির্বাচন হলে তো আরেকটা সরকার আসবে, যে কোনোভাবে নির্বাচন বন্ধ করতে হবে, তারাও এর মধ্যে থাকতে পারে। তবে সিসিটিভি ফুটেজে যেহেতু কিছুটা মুখ পাওয়া গেছে, এবং আমরা যতটুকু জানি পুলিশদের ওইটুকুই আছে যে তারা ওইটুক ধরে ধরে একটা মানুষ আঁকাতে পারে, ইতিমধ্যে এটা শুরুও হয়েছে। এবং আরও যেটা লুমহর্ষক, যে এই হুন্ডা, যে সামনে এবং পিছনে দুটো হুন্ডা, এরা হাদির সাথে নাকি নির্বাচনী প্রচারণাতেও ছিল। তাহলে যদি নির্বাচনী প্রচারণাতে থাকে, ওই নির্বাচনী প্রচারণার যে ভিডিও ফুটেজ, এখন তো সবাই সবার মতোই ছবি তুলে, 5 জন লোক একখানে হলেই ছবি তুলে, সেটাকে খুঁজে বের করা দরকার। সেটা দেখে চুলচেরা হিসাব করে এবং খুব তাড়াতাড়ি এটাকে, আমি এটা বলতেও চাচ্ছিলাম না, কারণ আমি বলার আগেই যদি কেউ সচেতন, যারা সচেতন চোর, তারা কিন্তু তাদের সব কিছু ডিলিট করার চেষ্টা করবে, বাট ওই জায়গা থেকে যেন না করতে পারে। আমরা চাই আগামী ইলেকশনটা হোক, এবং আগামী ইলেকশনটা হওয়ার জন্য আজকে হাদির বিচার যদি না হয়, কালকে আমার এই ঘটনা ঘটতে পারে, কালকে আমার বিচার যদি না হয়, পরশুদিন আরও বড় জনের ঘটতে পারে। যে জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে ভোট বানচালের ষড়যন্ত্রে, উনি কিন্তু প্রথম থেকে আপনি দেখেন যে এই 5ই আগস্টের পরে 1-2 মাস পরে থেকে যে অন্য সময়ের চেয়ে এটা আরও বড় চ্যালেঞ্জিং, অদৃশ্য শত্রু, অদৃশ্য এবং দৃশ্যমান, সবশেষে এটাও বলছে কিছু দৃশ্য তো এখন আমরা দেখেছি, এবং অদৃশ্য শত্রু আমাদের সাথে কাজ করছে, লড়াই। তো দৃশ্যমান শত্রুর সাথে কিন্তু লড়াই করা যায়, অদৃশ্য শত্রুর সাথে লড়াই করা যায় না। সেই জায়গায় হাদিকে আজকে আমরা যখন শুনছি যে হাদিকে 30-40 বার, গত মাসে নভেম্বরেই 30 বার তাকে হুমকি দেওয়া হয়েছে, হাদি যদি এই কথাগুলো যদি হাদি অনেক টকশোতে যায়, অনেকখানে যায়, এই কথাগুলো যদি বলতো, তাহলে কিন্তু জনগণ অ্যালার্ট হতো। এবং আমরা যে কথাটা বলছিলাম এই সরকারকে, যে এই সরকার মবকে তৈরি হওয়ার সুযোগ দিচ্ছে মবের বিচার না করে, তো এই সরকার কিভাবে নির্বাচনটা হবে,
আজকে দেখেন ঠিক তাই হলো, 24টা ঘন্টা যেতে গেল না, হাদির এই অবস্থা। তাহলে আপনার এই সরকার কিভাবে 300 আসনের একটা নির্বাচন পরিচালনা করবে? সরকারের নিরপেক্ষতা নিয়ে কিংবা ইসি নিরপেক্ষতা নিয়েও বেশ কিছু মহল থেকে আসলে প্রশ্ন আগেই উঠেছিল, সেই ক্ষেত্রে এবার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে। সরকারের এইখানে নেগলেন্সির হিসাবই দেওয়া যায় না, কারণ গতকালকে যখন আপনার তফসিল হলো তারপরে থেকে সরকার কি জানে না তার গোয়েন্দা সংস্থা কি করে? তার গোয়েন্দা সংস্থার কাছে কি এই রিপোর্টটা নাই যে হাদিকে এতবার করে যে আপনার থ্রেড দেওয়া হচ্ছে? নট অনলি হাদি, আরো অনেক হাদিকে এইভাবে থ্রেড দেওয়া হয়েছে। এবং আমি আবারও বলছি, যাদের যাদের থ্রেড দেওয়া হচ্ছে তাদের ওই নাম্বারগুলো দিয়ে থানায় আপনাদেরকে এজেন্টগুলোকে দেওয়া উচিত যে কেন কোথা থেকে এই জিনিসগুলো হচ্ছে, নইলে এই নির্বাচনের বৈতরণী পার হওয়া একদমই অসম্ভব। সেই ক্ষেত্রে তো সরকার বারবার বলছে যে এবারে নির্বাচন আসলে কেউ ঠেকাতে পারবে না, নির্বাচন সুষ্ঠু হবে। সেই ক্ষেত্রে আসলে সরকার কেন বলছে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে বেশ কিছু জায়গায় আলোচনা হচ্ছে যে কোনো কাজ উদ্ধার না করে সরকার যখন, সরকার কেন, আপনিও যদি বলেন আমিও যদি বলি, কোনো কাজ জমায়ে রাখে, অনেক পাহাড় সম কাজ জমিয়ে রাখলাম আর আমি বললাম যে আপনি দেখবেন 10 মিনিট পরে আসেন সবকিছু পরিষ্কার একদম ছিমছাম, এটা সম্ভব না। সরকার যেটা বলছে, সরকার কোনো কাজই করে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটি আইন শৃঙ্খলা যারা করে, পুলিশদের ট্রমাটাইজ থেকে উদ্ধার করতে পারে নাই, পুলিশ অস্ত্র উদ্ধার করতে পারে নাই, পুলিশদের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে পারে নাই এবং গুলি উদ্ধার করতে পারে নাই, প্রশাসনের চরমতম দুর্বলতার থেকে সরাতে পারে নাই। এমন সময় ট্রান্সফার করছে যে ইসি আরেকবার এসে ট্রান্সফার করলে আরও হুলস্থুল কাণ্ড বেঁধে যাবে। একজন ডিসি এসপি যদি একটা জায়গায় 7 দিন থাকার আগে যদি তাকে ট্রান্সফার হতে হয়, তাহলে কিন্তু এটা অশনি সংকেত। তো এতগুলো অশনি সংকেত সরকার কিভাবে বৈতরণী পার হবে আমার হিসাব মিলে। জি, আরেকটি প্রশ্ন রাখতে চাই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে বলেছেন যে তিনি একটু অশনি সংকেত দেখতে পাচ্ছেন, যেমনটা আপনি বলছিলেন নির্বাচনকে বানচাল করার জন্য যেই শক্তি সেই চক্রান্ত আবার শুরু করেছে। কিছুদিন আগে আমরা সবাই দেখেছে চট্টগ্রামে আপনাদের একজন ক্যান্ডিডেটকে গুলি করা হয়েছে। এই যে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে, এখন ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিও গুলিবিদ্ধ হলেন, এটা কি কোনো ধারাবাহিক প্যাটার্ন হিসেবে দেখছেন? আপনি যদি 1/11 আগের অবস্থাগুলো দেখেন, লগি বৈঠার অবস্থাটা আপনি দেখেন, তারপরের অবস্থাগুলো আপনি দেখেন এবং এই সময়টা মিলান, আপনার অনেক সিমিলার পাবেন। আপনি আমি এতগুলো কথার প্রেক্ষিতে আপনাকে এটাই বলছি, সিমিলার পাবেন। সো মহাসচিব না শুধু যেই বলুক, তবে জামাতের আমির যে কথা বলছে জেনোসাইড হতে পারে, তার তো আমি এই লক্ষণ তো আজকে থেকেই শুরু হয়ে গেল। জি, এই প্রসঙ্গ ঘিরে এই অশনের সংকেতে আসলে কার ক্ষতি কার লাভ সেই বিষয়টি নিয়ে আবারও আসবো। আরেকটি বিরতি নিয়ে ফিরছি। পর্যন্ত বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। নীলুফার চৌধুরী মনি, বিরতির আগে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে অশনি সংকেত আপনারা দেখছেন, সেটিতে আসলে কার ক্ষতি কার লাভ কি মনে করছেন? দেখেন, যারা এটা একটা লাভ ক্ষতি আছে। আপনার ধরেন -2 ফর্মুলা, এটা আমাদের নেতারা বলেছিলেন যে চলমান, এখনো মাঝে মাঝেই মনে হয় -2 ফর্মুলা, অনেকেই বলেন এখন -4 ফর্মুলা। তো এই জায়গাটায় যাদের লাভ আপনি খেয়াল করেন যে ওইখানে যদি মির্জা আব্বাসকে আপনার টার্গেট করা যায়, তাহলে কাদের লাভ হবে? ধরেন বিএনপির নামে অলরেডি আব্বাস ভাই দেখতে গেছে, তার মধ্যে যদি ওইটা থাকতো সে যেত না ওইভাবে। আর আমরা মির্জা আব্বাসকে যতটুকু জানি, তার সে যেভাবে কথা বলে ঠিক তার উল্টা হলো তার মনের জায়গাটা। সে খুব নরম মনের মানুষ এমনিতে। তো এই জায়গায় উনি দেখতে গেছে, ওনাকে যেভাবে বাজে কথা বলে ওইখানে যারা ট্রিট করেছে, তারা কারা এটা জানা উচিত, তারা কারা। দ্বিতীয়ত হচ্ছে যে আমি আবারও বলছি, আমাদের প্রার্থীর সাথে তার হাদির কোনো ওইভাবে যে 19-20 এরকম না, 2-20 এরকম। তো আমাদের প্রার্থী কখনোই এই কাজটা করতে পারে না। কেউ না কেউ তো দাঁড়াবেই, এরা আগেও দাঁড়িয়েছে, পৃথিবীর জন্মের পর থেকে, রাষ্ট্রের জন্মের পর থেকে প্রতিযোগিতা হয়েছে, কিন্তু এই অবস্থা হয় নাই গেল। তাহলে আর থাকলো কারা? তাদেরকেও শনাক্ত করা উচিত যে কারা কারা এই কাজগুলো করতে পারে, তাদের কি লাভ হতে পারে। আবার ধরেন আমি এটাও বলি যে জামাতের সাথে হাদির সম্পর্কটা খুবই ভালো ছিল, তো তারা তো এই কাজ করতে পারে না, তারা তাহলে বের করুক তারা কারা। এইখানে সবার আন্তরিকতা থাকতে হবে যে এখানে কিন্তু প্রত্যেকেই যারা আছে, প্রত্যেকেই কিন্তু আপনার ফ্যাসিস্টের বিপক্ষে শক্তি। তার মানে সবাই একসাথে কাজ করে কিন্তু এই দেশ থেকে ফ্যাসিস্ট দাঁড়িয়েছিল। তাহলে আজকে কেন আমাদের সন্তানদের এই অবস্থাটা হবে? আজকে তো এরকম হওয়ার কথা না। আর নির্বাচন আসার আগের দিন হলেও একটা কথা ছিল, 2 দিন আগে হলেও একটা কথা ছিল যে খুব ভালো অবস্থা হাদির, সেখানে একটা কথা ছিল। মাত্র গতকালকে আপনার তফসিল পাশ করা হলো, তফসিল পাশ করার 24 ঘন্টার মুখে আসলে এই ধরনের যে ঘটনাটা ঘটলো, সেক্ষেত্রে যখন নির্বাচন একদমই শোনায়, তাহলে জনগণ ভোট দিতে যাবে না। এবং জনগণ সচেতন যে আপনার ঘরে যে অস্ত্রগুলো হারিয়ে গেল, আপনি বের করতে পারলেন না। আপনার দেশটা ট্রানজিট দেশ, ট্রানজিট পয়েন্টের 4 পাশ থেকে ট্রানজিট, এখানে অস্ত্র সোনা চোরাচালানের একটা প্রখ্যাত বিখ্যাত দেশ বাংলাদেশ। তাহলে এই অস্ত্রগুলো ধরা হচ্ছে না। বার্তা দিচ্ছে, প্রধান বার্তা কি সেটাই?
ভোটারদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে? 1 নম্বর ভোটারদের নিরুৎসাহিত করা হচ্ছে, 2 নম্বর নির্বাচন না করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে, 3 নম্বর হচ্ছে আমি যে কোনোভাবে মেটিকুলাস ডিজাইনে আমি যেভাবে বিজয়ী হতে পারি সেটা ডিজাইন হচ্ছে। ডিজাইনের কোনো শেষ নাই। এখন কোন ডিজাইন চলবে, তারা ওই যে গ্রামের ওই যে সাপে কামড় দিলে যে উঝারা আসে না, তারা প্রথমে পরিচালনা করে, তারপরে কি ঝাড়ফুঁক দেয়, প্রথমে ঝাড়ফুঁক দেয়, তারপরে পরিচালনা করে, তারপরে আবার আরেক রকম ঝাড়ফুঁক দেয়, তারপরে মাটি খুঁড়ে মাটির মধ্যে অর্ধেক পুঁতে রাখে, তারপরে কি করে ভেলায় ভাসিয়ে দেয়। এই যে এরকম ডিজাইনগুলো এক একটা অর্ধমৃত মানুষকে বাকিটুকু মেরে ফেলে উঝাদের পাল্লায় পড়লে। ঠিক নির্বাচনটা বাংলাদেশে ঠিক ওই অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে, যে অবস্থায় নিয়ে গেলে মানুষ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়, মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি ড্যাম শিওর যারা এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা রাজনীতিতে নেমেছে ওদের মতো প্রত্যেকের মা বাবা, প্রত্যেকের শ্বশুর শাশুড়ি, প্রত্যেকের স্ত্রী সন্তান, তারা যে বাবা ভাই তুমি আর যাও না, আমাদের কিচ্ছু দরকার নাই। ইরফান চৌধুরী মনি, আরেকটি বিষয় নিয়ে একটু জানতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটা উনি বলে এসেছেন যে আসলে শুরুতে আমাদের গণ অভ্যুত্থানের পর 5ই আগস্টের পর দেশ অগোছালো অবস্থায় ছিল, তারা অন্তর্বর্তী সরকার আসলে সেটিকে গুছিয়ে এনেছেন। এই যে তফসিল ঘোষণার 24 ঘন্টার মাথায় এই ধরনের ঘটনা ঘটলো, সেই ক্ষেত্রে আসলে তারা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে আসলে কেন ব্যর্থ হয়েছেন, তাদের কি কোনো দায় আছে কিনা, সেই ক্ষেত্রে কোনো প্রশ্ন? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার কাছে একজন পিকুলিয়ার ব্যক্তি মনে হয়। আর্মিতে চাকরি করা কোনো মানুষ এরকম পিকুলিয়ার শব্দমালা বলতে পারে আমার জানা নাই। কারণ উনি দেখেন রাত 3টার সময় আপনার প্রেস কনফারেন্সে ডাকলো, ডেকে কি বললো, রাত 3টায় করা মানে কি জরুরি, একদম 10 নম্বর বিপদ সংকেত। সেই সময় ডেকে বললেন কি যে আইন শৃঙ্খলা আগের থেকে এখন ভালো আছে। এই কথা বলার জন্য কি প্রত্যেকটা সাংবাদিকের রাত 3টার ঘুম হারাম করা উচিত ছিল তার? তো উনি এরকম কথা বলেন সব সময়ের জন্য, উনি এরকম কাজ করেন। তো উনি যেটা করবেন সেটা উল্টা ধরতে হবে আপনার। উনার অবশ্যই উচিত এই মুহূর্তে এখন পর্যন্ত কেন অ্যারেস্ট হচ্ছে না ওই হুন্ডা আরোহীরা। জি, ফরিদুল হক আপনার কাছে একটু আসতে চাই। এই কিছুদিন আগেও ফেসবুকে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে দেশি বিদেশি অন্তত 30টিরও বেশি নম্বর থেকে হত্যার হুমকি সহ তিনি বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন। সেই ক্ষেত্রে প্রার্থীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিএনপি থেকে বলা হয়েছে প্রার্থী নিরাপত্তা নিশ্চিতের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। এই যে একজন প্রার্থী যখন আগেই 30টিরও বেশি নম্বর থেকে হত্যার হুমকি পাওয়ার কথা তিনি প্রকাশ্যে ফেসবুকে জানিয়েছিলেন, তখনও কেন তাকে নিরাপত্তা দেওয়া হলো না? এখানে দায় কার? দায় তো প্রথমত এবং প্রধানত সরকারের, বর্তমান সরকারের। কিন্তু দায়ের পেছনে আর একটা জায়গাতে যেতে হবে। এই জায়গাটা না গেলে যেটা আমাদের বারবার যেটা হয়, বারবার আমরা ওই একই ধরেন ডেজাভুতে ঘুরতে থাকি। বারবার আমরা যখন যে সরকার থাকে তার উপরে ধরেন দায় দিয়ে আমরা ধরেন নিজের এক ধরনের স্বস্তি নেই যে আচ্ছা ঠিক আছে ও পারলো না। কিন্তু না পারার জায়গাটা আমাদেরকে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে এই যে নিরাপত্তা ব্যবস্থা, মানে জুলাইয়ের পরের যে নিরাপত্তা ব্যবস্থা, এই যে নিরাপত্তার কাঠামোটা, নিরাপত্তার বলয়টা, নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা রিলেটেড যে আইন কানুন, এই সকল কিছু তো জুলাইয়ের আগের রয়ে গিয়েছে। এবং জুলাইয়ের মধ্যে এই পুরো নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে তো আমরা আসলে যুদ্ধ করছি। জুলাইয়ে রাষ্ট্রের এক্সিস্টিং নিরাপত্তার ব্যবস্থার বিরুদ্ধে তো আমরা যুদ্ধ করছি। তার যত ধরনের নিরাপত্তা, তার সাইবার নিরাপত্তা সহ যা সব কিছুকে তো আমরা ডিবাঙ্ক করছি। ডিবাঙ্ক করে তো আমরা যুদ্ধটা করছি। এবার ডিবাঙ্ক করার মধ্য দিয়ে যেটা হয়েছে যে এই নিরাপত্তা ব্যবস্থাটা যে আর চলবে না, এটা ভেঙে পড়েছে। এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। এখন আমাদের তখন যেটা দরকার ছিল পুরো ব্যবস্থাটাকে আসলে রিফর্ম করা। কিন্তু পুরো ব্যবস্থার রিফর্মের ক্ষেত্রে এখন পর্যন্ত যতটুকু হয়েছে, ধরেন আমাকে যেই পুলিশ হয়তোবা পল্টনে গুলি করেছিল, ঢাকার পল্টনে, ওকে হয়তোবা কুড়িগ্রাম পাঠানো হয়েছে বদলি করে, অথবা ওকে কোনো একটা অফিসিয়াল জব দিয়ে ডেস্কে বসিয়ে রাখা হয়েছে যদি সে খুব সিরিয়াসলি ফ্রন্টে এসে থাকে, যার খুব ছবি ভিডিও টিডিও আছে। কিন্তু আমাদের এই যে রাষ্ট্রীয় নিরাপত্তার যে ব্যবস্থাটা এবং নিরাপত্তার যে ভাবনাটা, নিরাপত্তার যে ফিলোসফিটা, মানে ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা কিন্তু দেখেন আমি কিন্তু নিরাপত্তা বলতেছি বারবার, কিন্তু আমরা সাধারণত কি বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেন? কারণ হচ্ছে জনগণ হচ্ছে সবসময়, ধরেন এটা হচ্ছে ওই হবসীয় থিওরি, জনগণ সবসময় বিশৃঙ্খলা করবে, এরা হচ্ছে নিরাপত্তা দিবে। থিওরিটা হচ্ছে ওই ফিলোসফিটা হচ্ছে ওইখান থেকে উদ্ভূত। ফিলোসফিটা আসছে কখন? এটা আসছে 1861 সালে, এখানে পুলিশ আইন করা হচ্ছে। এটা কলোনিয়াল সময়ে, কলোনিয়াল যে ধরেন কলোনিয়াল ফিলোসফিটা কিন্তু ওই জায়গা থেকে আসতেছে। কিন্তু এরপরে তো পৃথিবী বহু আগাইছে, আমরা তো 300-400 বছর পরে আসি। এখন তো পৃথিবী ওই জায়গা থেকে আমরা দেখি না। এখন দেখি হচ্ছে যে আমরা ট্যাক্স দিয়ে, আমাদের কষ্টের পয়সা ট্যাক্স দিয়ে আমরা রাষ্ট্র তৈরি করি, রাষ্ট্রকে চালাই। রাষ্ট্রের কাজ হচ্ছে আমাকে নিরাপত্তা দেওয়া। তাহলে আমার আসলে আইন শৃঙ্খলা বাহিনী না, আমার দরকার নিরাপত্তা বাহিনী। এই যে নিরাপত্তা বাহিনী যে আইডিয়াগত জায়গাতেই তো বাংলাদেশে যেতে পারেনি। এই যেটার একটা সমূহ সুযোগ এসেছিল জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে।
কিন্তু এই সুযোগটাকে আমরা মোটেই কাজে লাগাতে পারিনি। বরঞ্চ যেটা হয়েছে ওই যে পুরনো যে কাঠামো যেটা অলরেডি ফেল্ড করেছে, অলরেডি জনগণের কাছে তারা পরাজিত হয়েছে, ওই পরাজিত শক্তিকে নিয়ে আপনি যখন মানে নতুন পরিস্থিতিতে বাংলাদেশের নিরাপত্তা দিতে যাবেন, তখন এই ধরনের হযবরল হওয়াটা খুব স্বাভাবিক। এটাই হচ্ছে। এখন আমাদেরকে এখনো সময় আছে, এখনো যদি আমরা সবাই মিলে একমত হয়ে আমরা যদি রাজনৈতিক সিদ্ধান্তটা প্রধানত আমরা যে প্রস্তাব এসেছিল, যে চিন্তা এসেছিল, যে রিফর্মের আলাপ সামনে এসেছিল, যেগুলো আসলে আমরা করতে পারিনি, এর বেশিরভাগটাই রাজনৈতিক কি বলে যে অনিচ্ছা অথবা সদিচ্ছার অভাবে, যে কারণেই হোক এটা হয়নি। তো এখন এই পুরনো কাঠামো দিয়ে নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিকে ট্যাকেল করা এবং পরিস্থিতিকে মোকাবেলা করা, এইটা এই পুরনো কাঠামোর জন্য কঠিন। এবং আপনি খেয়াল করে দেখেন, আমরা বারবার এই গত আমলে এই কথাটা আমরা বারবার বলতাম যে আমরা ফেসবুকে পোস্ট দিলে কাছে এজেন্সির কাছে চলে যাচ্ছে, আমরা কোথাও একটা প্রোগ্রাম করতে গেলে এজেন্সির লোক এসে বসে আসতেছে, কিন্তু ধরেন কোনো একটা জায়গাতে মন্দিরে হামলা হয়ে গেল, কিন্তু নিরাপত্তা বাহিনী জানে না, আইনশৃঙ্খলা বাহিনী জানে। তার মানে কি রাষ্ট্রের এই যে এজেন্সিগুলো এরা সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকে, ওদের কিন্তু ওই প্র্যাকটিসটা রয়ে গিয়েছে, ওরা এখনো সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকে। এই নিরাপত্তা আশ্বাস নিয়ে আবারও আসবো আপনার কাছে, বিরতি নিয়ে ফিরছি। প্রযোজনা বাংলাদেশ অনুষ্ঠানে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। ফরিদুল হক, আবারও আপনার কাছে যেতে চাই, যেমনটা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম নিরাপত্তা আশ্বাস নিয়ে নির্বাচন কমিশনও বলেছে তারা নিরাপত্তা আশ্বাস দিচ্ছে, তাহলে কি তাদের এই নিরাপত্তা আশ্বাস দেওয়ার যে বিষয়টি সেটি শুধুই কি কাগজে কলমে, সেই বিষয়ে আপনি কি বলবেন? এবং আরেকটু জানতে চাই, এই যে ছোট বা স্বতন্ত্র প্রার্থীদের জন্য ঝুঁকি কি আরো বেড়ে গেল কিনা আজকের ঘটনার পর? না, মানে আপনার দ্বিতীয় কথার উত্তর হচ্ছে যে নিশ্চয়ই বাড়ছে, নিশ্চয়ই ঝুঁকি বাড়ছে। এখানে যেটা হচ্ছে যে যেহেতু আমরা নিরাপত্তা কাঠামোকে উন্নত করতে পারিনি ওইভাবে, যেভাবে করা দরকার ছিল এই পরিস্থিতিকে ট্যাকেল করার জন্য, সেটা যেহেতু আমরা করতে পারিনি, অতএব ধরেন এই পরিস্থিতিতে মানে, এবং আরেকটা যে বড় জিনিস আছে, আপনি যত যাই বলেন, যেহেতু এই নিরাপত্তা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সাথেই জনগণের যুদ্ধটা হয়েছে, তো স্বাভাবিকভাবেই যতই তাদের মধ্যে একটা বড় অংশ অন্তত যারা মাঠে ছিল, তারা তো আসলে স্বাভাবিকভাবেই এখনও জনগণকে কিংবা নতুন পরিস্থিতিতে যারা রাজনীতিতে আছে, যারা মানে মাঠে আছে, তাদেরকে শত্রু মনে করে, হয়তোবা প্রকাশ্যে বলতে পারে না। এই ব্যাপারটা থাকা খুব স্বাভাবিক। এবং মানে এই যে পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য যেরকম রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক কমিটমেন্ট দরকার ছিল, সেটা আমরা দেখতে পাইনি। সেই জায়গাটাতে ঘাটতি আছে। আরেকটা ব্যাপার, সবচেয়ে বড় যে জায়গা